এটা একটা জেনারেলি স্টেরিলাইজেশন অ্যান্ড ডিসইনফেকশন, মানে একটা প্রসেস, দুটো ডিফারেন্ট প্রসেস। এখন এই যে স্টেরিলাইজেশন করা হয় বা এই যে স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন, এটা মাইক্রোবায়োলজি এবং হেলথ কেয়ার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট, তাই না? যে কোনো সময় আমাদের মাইক্রোবায়োলজি যে সমস্ত যাই কিছু করা হয় তাকে ব্যাকটেরিয়াকে গ্রো যে করানো হবে তার আগে স্টেরিলাইজেশন করা হয়, কারণ কি, যাতে কোনো এক্সট্রা মাইক্রোব সেখানে কোনোভাবে গ্রো করতে না পারে, তাই না? আমি একটা আমার ইন্টারেস্ট অফ মাইক্রোবস বা ব্যাকটেরিয়াকে গ্রো করাবো, তাহলে কি করতে হবে, আমার মিডিয়াটা যাতে আগে থেকে কোনো ব্যাকটেরিয়া না থাকে, প্রেজেন্স না থাকে, বা ব্যাকটেরিয়ার স্পোর না থাকে। স্পোর জানো তো কি? ব্যাকটেরিয়া যখন হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশনে আসে বা আনফেভারেবল কন্ডিশনে আসে তখন ব্যাকটেরিয়া স্পোর ফর্মেশন করে, এবং যখন এই আনফেভারেবল কন্ডিশন থেকে ফেভারেবল কন্ডিশনে ব্যাকটেরিয়াটা আবার আসে তখন স্পোর জার্মিনেট করে ভেজিটেটিভ সেলে কনভার্ট হয়, মানে সেখান থেকে ব্যাকটেরিয়া আবার গ্রো করা শুরু করে, ঠিক আছে না? এই স্পোর ফর্মিং ব্যাকটেরিয়ার এক্সাম্পল ব্যাসিলাস সাবটিলিস, তাই না? এর স্পোর থাকে। এখন স্টেরিলাইজেশন যে করা হবে তাহলে আমাদের জানতে হবে যে স্টেরিলাইজেশনটা কি অ্যাকচুয়ালি। স্টেরিলাইজেশন হচ্ছে একটা প্রসেস বাই হুইচ অল লিভিং মাইক্রোঅর্গানিজমস ইনক্লুডিং ভায়াবল স্পোর্স, মানে যে আমি স্পোরের কথা আগেই বললাম, আর আইদার ডেস্ট্রয়েড অর রিমুভড ফ্রম অ্যান আর্টিকেল, সারফেস অর মিডিয়াম। আর্টিকেল মানে আমরা কোনো যে সিজার, স্ক্যালপি ব্লেড এগুলোকে ব্যবহার করি, এগুলোকে আর্টিকেল বলা হচ্ছে। আর্টিকেল মানে এখানে কোনো রিসার্চ আর্টিকেল বা এরকম কিছু নয় কিন্তু, ঠিক আছে না? তো আর্টিকেল সঙ্গে সারফেস, সারফেস বলতে এই যে টেবিল টপ, এটাকে সারফেস হিসেবে ব্যবহার করতে পারে। মিডিয়াম মানে হচ্ছে আমরা যে ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়া ব্যবহার করি ব্যাকটেরিয়াকে গ্রো করানোর জন্য সেগুলোকে, এবং রেজাল্টস ইন রিডাকশন অফ গ্রেটার দেন ইকুয়াল টু 10⁶ log CFU microorganisms and their spores, মানে তার যে টোটাল লোড আছে ব্যাকটেরিয়াল লোড, সেই লোডটাকে 10⁶ লগে রিডাকশন করবে, ঠিক আছে না? এখন এটা ডিপেন্ড করছে যে ব্যাকটেরিয়াল লোড কিরকম আছে কোনো মেডিকেল ডিভাইসের ওপরে। যদি ধরো আফটার অপারেশন বা ওটি একটা সিজার সয়েলড আছে, সয়েল সিজার মানে বুঝতে পারছো কি হতে পারে? সয়েল সিজার মানে কি? সেখানে কি কি থাকতে পারে? ব্লাড থাকতে পারে, মানে অর্গানিক ম্যাটার্স থাকতে পারে, অর্গানিক ম্যাটেরিয়াল বা ম্যাটার্স। আর কি এই এছাড়াও আরো যদি আমি নাম বলি পার্টিকুলারলি তাহলে কার্বোহাইড্রেট থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, ফ্যাট থাকতে পারে। এখন এই সিজারটাকে ডাইরেক্টলি তো অটোক্লেভে আমি প্রসেস মানে স্টেরিলাইজেশন প্রসেসে করে দেওয়া হবে না। কি করা হবে তার আগে? তাকে ক্লিন করা হবে, তাই না? ক্লিন করা হবে। ক্লিনিং এর ডিফারেন্ট স্টেপ থাকে, ঠিক আছে না? প্রথমে শোকিং করা হবে, তারপর তাকে সারফেক্টেন্ট দিয়ে শোক করানো হবে, তারপরে তাকে ওয়াশ করা হবে, ওয়াশ করে তারপর তাকে ক্লিন করা হবে, রিন্স করা হবে, তারপরে তাকে স্টেরিলাইজেশনের জন্য পাঠানো হবে। এখন এই যে শোকিং হচ্ছে, এখানে আমরা কি 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 বললাম আমি, যে সারফেক্টেন্ট ইউজ হবে। এখন যে মডার্ন ক্লিনিং হয় ইনস্ট্রুমেন্ট, সেখানে এই সারফেক্টেন্টের সঙ্গে আরো এনজাইমেটিক সলিউশন দেওয়া থাকে। প্রোটিন যদি থাকে তাহলে প্রোটিয়েজ দেবো আমরা, কার্বোহাইড্রেট থাকলে অ্যামাইলেজ দেবো, তাই না? লাইপেজ দেবো যদি ফ্যাট থাকে। তো এই সমস্ত এনজাইমেটিক সলিউশন উইথ সারফেক্টেন্ট ব্যবহার করা হয়। তো ক্লিন করে তার কি হয়, যদি ক্লিন করা হচ্ছে তাহলে কি হলো, আমি যে ভিজিবল সয়েল ব্লাড ছিল বললে, তো ভিজিবল সয়েল আমি রিমুভ করলাম, তার মানে কি অবভিয়াসলি ব্যাকটেরিয়াল বা বায়োবার্ডেন আমার কম হলো, কিছু ব্যাকটেরিয়াল লোড বা বায়োবার্ডেন কিছু আমার কম হলো। তারপরে আমি তাকে স্টেরিলাইজেশন করছি, ঠিক আছে না? তখন কি হচ্ছে, সেই সময় যে রিডাকশন হবে সেটা হচ্ছে যে 10⁶ লগ রিডাকশন হতে হবে। সেম জিনিস যখন ডিসইনফেক্টেন্ট করা হয়,
এই যে ক্লিনিং করা হয় না, কোনো আমি যে বললাম মেডিকেল ইনস্ট্রুমেন্টটাকে ক্লিন করা হলো, তারপরে থেকে ডিসইনফেক্টেন্ট করা হবে, ঠিক আছে, কোনো ডিসইনফেক্টেন্ট সলিউশন দিয়ে ক্লিন করা হবে, তারপর ডিসইনফেক্টেন্ট করা হবে, তারপরে সেখানে হয় কি ডিসইনফেক্টেন্ট জেনারেলি বা নর্মালি স্পোর ডিস্ট্রয় হয় না, ঠিক আছে না। আর এর যে মাইক্রোবিয়াল রিডাকশন হবে সেটা হচ্ছে যে 10⁻³ লগ রিডাকশন হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে যে মোটামুটি বোঝার জন্য তোমাদের যে কিরকম হতে পারে, যদি ভাইভাতে জিজ্ঞাসা করে সেগুলো আশা করি আমি যেরকমভাবে বলছি বলতে পারবে বা বুঝতে পারছো তোমরা, কি নিজের ভাষায় তারপরে নিজেদের মতো করে বলবে। এখন দেখো এখানে দেখতে পাচ্ছ যে ইয়েলো যে দুটো বক্স রাখা আছে, একটা লেখা আছে স্টেরিল্যান্ট আর একটা আছে ডিসইনফেক্ট্যান্ট, মানে যে স্টেরিলাইজেশন করতে পারে সে হচ্ছে স্টেরিল্যান্ট, যে ডিসইনফেক্টেন্ট করতে পারে সে হচ্ছে। এখন স্টেরিল্যান্টের মধ্যে দেখো আমাদের কি কি জেনারেলি যদি বায়োবার্ডেন বা মাইক্রোবস লোড থাকে তাহলে কি কি থাকতে পারে, ব্যাকটেরিয়াল স্পোর থাকতে পারে, টিউবারকুল ব্যাসিলাই থাকতে পারে, মানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কজিং এজেন্ট অফ কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস টিবি, ঠিক আছে না। তারপরে নন এনভেলপড ভাইরাস থাকতে পারে, ফাঙ্গাই থাকতে পারে, ভেজিটেটিভ ব্যাকটেরিয়া থাকতে পারে, এনভেলপড ভাইরাস থাকতে পারে, ঠিক আছে। যদি আমি স্টেরিলাইজেশন করি তাহলে পরে সবাই কিন্তু এদেরকে পুরোটাই কিল হবে, মারা যাবে, ঠিক আছে না। কিন্তু যদি ডিসইনফেক্টেন্ট আমরা ইউজ করি, ডিসইনফেক্টেন্টের ক্ষেত্রে ডিসইনফেক্টেন্ট আবার 3 রকমের হয় বা 3টে টাইপের, একটা হচ্ছে হাই লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, লো লেভেল। এখন দেখাই যাচ্ছে এখানে চার্টে তোমরা দেখতেই পাচ্ছ যে লো লেভেলে, আমি লো লেভেল থেকে স্টার্ট করছি। লো লেভেলে কি আছে, ব্যাকটেরিয়াল স্পোর নষ্ট হয় না বা ডিস্ট্রয় হয় না, রাইট, বোঝা যাচ্ছে আমি কি বলছি। টিউবারকুল ব্যাসিলাই নো, নন এনভেলপড ভাইরাস প্লাস মাইনাস, মে বি অর মে নট, ফাঙ্গাইয়ের ক্ষেত্রে মে বি অর মে নট, বাট ভেজিটেটিভ ব্যাকটেরিয়া অ্যান্ড এনভেলপড ভাইরাস ইয়েস। ভেজিটেটিভ ভাইরাস এনভেলপড ভাইরাসের যে আউটার মেমব্রেন সেটা কি থাকে, এনভেলপটা পাই কোথায় থেকে, ইট ইজ এ স্টোলেন মেটেরিয়াল, রাইট। ভাইরাসের এনভেলপটা হচ্ছে একটা স্টোলেন মেটেরিয়াল, ঠিক আছে না, ফ্রম হোস্ট সেল, যে সেলকে এরা অ্যাটাক করে সেই সেলের মেমব্রেনটাকে নিয়ে এরা বেরিয়ে আসে এবং বাইরে। তাহলে আমাদের যে সেল মেমব্রেন, সেই সেল মেমব্রেনের মেন কম্পোজিশন কি, ফ্যাট, তাই না। তাহলে আমরা যদি অ্যালকোহল ইউজ করি ইজিলি ফ্যাটটাকে সলিউবিলাইজড করে দেওয়া যাবে, তাহলে ডিস্ট্রয় করা যেতে পারে। নেক্সট আসছে ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেলে ব্যাকটেরিয়াল স্পোরকে ডিস্ট্রয় করা যাচ্ছে না, বাকি সবটাই ডিস্ট্রয় করা যাচ্ছে। যত আছে এখানে যে লিস্টে মাইক্রোবস দেওয়া হয়েছে, ভেজিটেটিভ ব্যাকটেরিয়া, এনভেলপ ভাইরাস, ফাঙ্গাই, ডিপেন্ড করে অ্যাকর্ডিংলি কি রকম তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস, তার উপরে সেরকম ইন্টারমিডিয়েট ইউজ করা হবে। হাই লেভেলে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়াল স্পোর মে বি অর মে নট বি, বাট তোমার আদার্স যা কিছু আছে ইভেন টিউবারকুল ব্যাসিলাই অবধি এদেরকে ডিস্ট্রয় করা হয়, ঠিক আছে না। এখন আমি বললাম তোমাদের এগুলো, এবার এর এক্সাম্পল জেনারেলি হাই লেভেলের যে এক্সাম্পল সেটা হচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড বা পারঅ্যাসিটিক অ্যাসিড আমরা ইউজ করতে পারি। তারপরে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আয়োডিন, ক্লোরিন এগুলো ইউজ করা হয়। আর হচ্ছে যে কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ড বা ক্লোরহেক্সিডিন আমরা ইউজ করি লো লেভেলের ক্ষেত্রে। অ্যান্টিসেপটিক্স আর ডিসইনফেক্টেন্ট এই দুটোর মধ্যে ডিফারেন্স কি হতে পারে? আমরা ডিসইনফেক্টেন্ট কি স্কিনের ইউজ করি না, কারণ এর একটা হার্স ইফেক্ট আছে, তাই না, স্কিনকে ড্যামেজ করতে পারে। কিন্তু অ্যান্টিসেপটিক স্কিনকে ড্যামেজ করে না, তার জন্য আমরা স্কিনের ওপরে ইউজ করতে পারি। ইনট্যাক্ট স্কিনের ক্ষেত্রে
বা কোনো বডি সারফেসের উপরে আমরা ইউজ করতে পারি। যেমন আমরা যে ইনজেকশনের আগে কি করা হয়, ক্লিন করা হয়, তাই না? তো ক্লিন করা হয় এই যে তোমার অ্যান্টিসেপটিক ইউজ করা হয়, করে তোমার স্কিনের ওই পোর্শনটাকে ব্যাকটেরিয়া রিমুভ করা হয়, বা ব্যাকটেরিয়ার যে লোড আছে সেটাকে কম করা হয়। কিভাবে এই যে সোয়াবটাকে ঘোরানো হয়, কিভাবে ঘোরানো হয় জানো? কিভাবে ক্লিন করা হয়? জাস্ট এরকম করে ধরে ঘষে দেওয়া হয়? কি করে করা হয়? সেন্টার টু পেরিফেরি, ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, সেন্টার টু পেরিফেরি। সেন্টারে প্রথমে হবে, তারপরে পেরিফেরি, মানে ব্যাকটেরিয়াটাকে সেন্টার থেকে সাইডে সরিয়ে দিলাম আমি, তাই না? তাহলে ব্যাকটেরিয়ার লোড ওখানে অনেক কমে গেল। এবার ব্যাকটেরিয়ার লোড কম হওয়ার জন্য কি, ব্যাকটেরিয়ার রিডাকশন এতটাই লেভেলে কম হলো যে ব্যাকটেরিয়াটা ফার্দার কোনো ইনফেকশন করতে পারবে না ওখানে। ক্লিনিং এর ক্ষেত্রে আমি তোমাদের আগেই বললাম যে ক্লিনিং করা হয় যে ভিজিবল সয়েলড কোনো যদি মেটেরিয়াল হয় তাকে, বা কোনো ইনস্ট্রুমেন্ট, তাকে ক্লিন করা হয়। এবং ক্লিন করার যে পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট তোমার গ্রেটার দেন 1 log CFU তোমার ব্যাকটেরিয়াল লোড কম হবে। এবং আমি বললাম যে কিভাবে ক্লিন করা হয় তোমাদের আগে। এরপরে স্টেরিলাইজেশন কি হতে পারে? দুটো ভাগ, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল। ফিজিক্যাল এজেন্ট কি কি? না, ফিজিক্যাল যে এজেন্ট সেগুলো হচ্ছে যে স্টিমস বিভিন্ন রকম। দেখো, কেমিক্যাল হচ্ছে যে আমরা এখানে দুটোই ডিসকাস করছি, সেটা হচ্ছে যে ইথিলিন অক্সাইড আর প্লাজমা স্টেরিলাইজার। ঠিক আছে, এই দুটো মানে কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে এবং কেমিক্যালটা ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে বা ইফেক্ট হচ্ছে ব্যাকটেরিয়াল সেল ওয়াল বা ব্যাকটেরিয়াল সেলের ভিতরে। সে ডাইরেক্টলি গিয়ে ব্যাকটেরিয়াল প্রোটিনকে বা সেল ওয়ালকে বা জেনেটিক মেটেরিয়াল ডিএনএ আর আরএনএ কে ড্যামেজ করে এবং ব্যাকটেরিয়া বা মাইক্রোবসের ডেথ। ঠিক আছে না? বাট যখন ফিজিক্যাল স্টেরিলাইজেশন আসবে তখন আমরা কি কি ব্যবহার করতে পারি? হিট ব্যবহার করতে পারি, রেডিয়েশন ব্যবহার করতে পারি, তাই না? এখন এই যে হিট ব্যবহার করা হয়, হিট আমরা দু রকম ভাবে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ড্রাই হিট আর একটা ময়েস্ট হিট। ঠিক আছে না? ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট। ড্রাই হিটের মধ্যে আমাদের প্রথমেই যখন তোমরা গ্রাম স্টেন করেছিলে তখন বলা হয়েছিল যে লুপটাকে রেড হট করতে, তাই না? আমি যদি কোনো মেটেলকে অনেকক্ষণ ধরে হিট করি তাহলে কি হবে? মেটেলটা রেড হট হবে, দ্যাট ইজ কল্ড রেড হিট। এবং এই যে রেড হট হচ্ছে তার জন্য কি হবে? ওর উপরে বা ওর সারফেসে, লুপের সারফেসে যদি কোনো মাইক্রোবস থাকে, ব্যাকটেরিয়া থাকে, বার্ন হয়ে যাবে ওই হিটে, বা ড্যামেজ হবে বা ডিস্ট্রয় হবে, তার জন্য রেড হিট করা হয়। এখন এরপরে হচ্ছে যে ফ্লেমিংও তোমরা ইউজ করেছো যখন তোমরা স্টেন করেছো। যে স্লাইডটাকে কি বলা হয়? এদিকে কনসেন্ট্রেট করো। যখন ফ্লেমিং করা হয়, ফ্লেমিং কখন করা হয়? গ্লাস স্লাইড। আমরা গ্লাস স্লাইডকে হালকা ফ্লেম দিয়েছি স্মিয়ার করার আগে, তাই তো? স্মিয়ার বানানোর আগে আমরা হালকা ফ্লেম দিয়েছি না? তো কি জন্য? না, এটা হচ্ছে স্টেরিলাইজেশন করার জন্য যে ফ্লেম করা হয়। ঠিক আছে না? বা যে লুপের যে আদার যে স্টিল যে মেটেরিয়ালটা আছে, হ্যান্ডেলটা, সেটাকেও হালকা ফ্লেম দেওয়া হয়েছে। এই যে ফ্লেম দেওয়া হচ্ছে মানে কি? তুমি বার্ন আউট করছো। এছাড়াও কি করা হয় যে যখন আমরা কালচার করি, তোমরা দেখবে যে যখন আমরা কোনো টেস্ট টিউবের মধ্যে কোনো ব্যাকটেরিয়াল ইনোকুলাম দেয়া হচ্ছে, হ্যাঁ, ব্যাকটেরিয়াল কালচার দেয়া হচ্ছে বা কালচার করা হচ্ছে, টেস্ট টিউবের যে মাউথটা সেটাকে ফ্লেমে ধরা হয়। এরম না যে রেড হট করা হচ্ছে, ফ্লেমে ধরা হয় জাস্ট একটু হট করার জন্য, টেম্পারেচারটা বাড়ানোর জন্য। তাতে কি হয় যে টেস্ট টিউবের মাউথে যে সমস্ত মাইক্রোবসটা যদি থাকে তাহলে পরে সেগুলো ডিস্ট্রয় হবে এবং ফার্দার কোনো কন্টামিনেশন হতে দেবে না। নেক্সট হচ্ছে ইনসিনারেশন। 1200 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ইনসিনারেট করা হয় অ্যাকর্ডিং টু দ্য মেটেরিয়াল। এবং ইনসিনারেট করা মানে হচ্ছে কি? একটা ফ্লেমে কিছু বার্ন আউট করে দেয়, বার্ন অফ। ঠিক আছে না? এখন আমরা কি কি করতে পারি এখানে? যদি জ্বালিয়ে দেয়া হয় ফ্লেম দিয়ে তাহলে কি হবে? লাস্ট অফ অল অ্যাশেস থাকবে না? তো
যদি অ্যাসেস থাকে তাহলে এটুকু তো আমরা ধরেই নিতে পারি যে ওরকম ভাবে যদি বার্ন করা হয় তাহলে পরে তার মধ্যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা প্যারাসাইট বেঁচে থাকতে পারবে না, তা ডিস্ট্রয় হয়ে যাবে। এখন কি কি আমরা করতে পারি? সয়েল ড্রেসিংস, ঠিক আছে না, বা বেডিংস, কোনো সয়েল বেডিং যদি হয় সেক্ষেত্রে, প্যাথোলজিক্যাল মেটেরিয়াল, যদি কোনো আমাদের অর্গ্যান হয় আফটার ওটি, সে অর্গ্যানটাকে কি করা হবে? তোমাদের পরে বায়োমেডিক্যাল ওয়েস্ট পড়ানো হবে সেখানে, সেটাকে কি করা হবে? সেটাকে ইনসিনারেশনের জন্য পাঠানো হয়, তাই না, যাতে কন্টামিনেটেড না করতে পারে এনভায়রনমেন্ট। এরপরে হচ্ছে ড্রাই হিট। ড্রাই হিটের আর একটা পার্ট হচ্ছে যে হট এয়ার ওভেন। এর সব থেকে ইউটিলিটি বা ইউটিলাইজেশন সব থেকে বেশি আমাদের ল্যাবেও হট এয়ার ওভেন আছে। তো হট এয়ার ওভেনে মেনলি যেগুলোকে স্টেরাইল করা হয় সেটা হচ্ছে যে মেটেল অথবা গ্লাস, ঠিক আছে। মেটেল অথবা গ্লাস ওয়্যার্স, যেমন যদি সিরিঞ্জ হয় গ্লাস সিরিঞ্জ বা পেট্রি ডিশ, এইগুলোকে স্টেরিলাইজেশন করা হয়। প্রথমে ক্লিন করা হলো, আমি বললাম না সয়েল যদি হয় তাহলে কি হবে, আগে ক্লিন করতে হবে, তো ক্লিন করা হলো, ক্লিন করার পর তাকে রিন্স করা হবে এবং হট এয়ারে দিয়ে আমরা তোমার একে স্টেরাইল করব। এখন হট এয়ার হচ্ছে, দেখো এরকম একটা স্টিল চেম্বার, এর ভিতরে কি হয়, বিভিন্ন র্যাক আছে, আমরা বিভিন্ন র্যাকের মধ্যে বিভিন্ন জিনিসপত্র যা আমাদের গ্লাস ওয়্যার্স বা মেটেল এগুলোকে রাখতে পারি। তারপরে কি করা হবে, এর আবার 3 রকমের টেম্পারেচার আমরা গ্রেডিয়েন্ট আমরা মেনটেন করতে পারি, 3 রকমের টেম্পারেচারে আমরা এই যে পুরো স্টেরিলাইজেশন প্রসেস এটাকে করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে যে 160 ফর 2 আওয়ার্স, এটা অনেক লং প্রসেস, ঠিক আছে না। তো যদি আমরা টেম্পারেচারকে আরো 10 ডিগ্রি বাড়িয়ে দিই তাহলে 170 ফর 1 আওয়ার, 170 তো 1 আওয়ার রাখলে আমাদের কাজ হয়ে যাবে, স্টেরিলাইজেশন হয়ে যাবে কমপ্লিট। এছাড়াও আমরা কি 180 তে 30 মিনিটসের মধ্যেও করতে পারি। তো মেনলি প্রেফার করা হয় 170 ফর 1 আওয়ার, ঠিক আছে না। এবং আমি কি বললাম যে এটা একটা স্টিল বা মেটাল বক্স, রাইট। এখন যখন তুমি স্টেরিলাইজেশন করবে কি করবে, ডোর ক্লোজ থাকবে, তো ভিতরে তুমি তো দেখতে পাচ্ছ না, তুমি দেখতে পাচ্ছ ডিজিটাল ফিজিক্যালি তুমি দেখতে পাচ্ছ তাতে টেম্পারেচার উঠেছে কি ওঠেনি, টাইম কত, এগুলো তুমি মনিটর করতে পারছো, ঠিক আছে না। কিন্তু ভিতরে যে কাজ হয়েছে, স্টেরিলাইজেশন হয়েছে কিনা তার জন্য তো একটা আমার ব্যবস্থা থাকতে হবে, তাই না। সেটাকে বলে যে স্টেরিলাইজেশন কন্ট্রোলস। প্রত্যেক স্টেরিলাইজেশনের জন্য তার কন্ট্রোল থাকবে যে স্টেরিলাইজেশন হয়েছে কি হয়নি। এই স্টেরিলাইজেশন কন্ট্রোল বিভিন্ন রকম হতে পারে, কেমিক্যাল কন্ট্রোল হতে পারে, বায়োলজিক্যাল কন্ট্রোল হতে পারে। বায়োলজিক্যাল কন্ট্রোল মানে কোনো ব্যাকটেরিয়ার স্পোর ইউজ করা হয়, ঠিক আছে না। আর কেমিক্যাল কন্ট্রোল মানে কোনো একটা কেমিক্যাল রাখা হবে, সেই কেমিক্যালটার কালার চেঞ্জ হবে, ঠিক আছে। ব্রাউন্স টিউব রাখা হয়, ব্রাউন্স টিউব জেনারেলি কালার চেঞ্জ করে, রেড টু গ্রিন কালারে কনভার্ট হয় অ্যাকর্ডিং টাইম এবং টেম্পারেচার, এর উপরে ডিপেন্ড করে তোমার এর কালার চেঞ্জ হয়। এছাড়াও আমাদের আছে বায়োলজিক্যাল ইন্ডিকেটর। বায়োলজিক্যাল ইন্ডিকেটর এইগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই বায়োলজিক্যাল ইন্ডিকেটর, ঠিক আছে না। আমার পরে লাস্ট একটা চার্ট আছে, চার্টটা অ্যাটলিস্ট নোট ডাউন করবে, সেখানে হয়ে যাবে। ব্যাসিলাস সাবটিলিস সাবস্পিসিস নাইগার আমরা ইউজ করি বায়োলজিক্যাল ইন্ডিকেটর। কিভাবে, এর স্পোর রাখা হয় এবং স্পোরটাকে ফার্দার আফটার 1 আওয়ার আমার স্টেরিলাইজেশন হলো, তাই না, 170 আমি 1 আওয়ার রেখেছি, তারপরে কি করব, ওই স্পোরটাকে নিয়ে আমি কালচার করব। যদি কালচারে গ্রোথ আসে আমরা দেখতে পাই তাহলে কি হবে, স্টেরিলাইজেশন হয়নি, তাই না, তাহলে একটা ইন্ডিকেশনের কাজ করছে, তাই ইন্ডিকেটর। এরপরে হচ্ছে যে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। এই যে ময়েস্ট হিট স্টেরিলাইজেশন এটা ডিফারেন্ট টেম্পারেচারে হয়, ঠিক আছে। একটা হচ্ছে যে টেম্পারেচার বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, একটা হচ্ছে টেম্পারেচার অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হচ্ছে যে টেম্পারেচার অ্যাবাভ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক। এখন টেম্পারেচার বিলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা কি কি করতে পারি, পাস্চুরাইজেশন করতে পারি, ভ্যাকসিন বাথ, ওয়াটার বাথ, ইনস্পিসিয়েশন করতে পারি। পাস্চুরাইজেশন দুটো মেথডে করা হয়, একটা হচ্ছে হোল্ডার মেথড 63 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিটস ফলোড বাই র্যাপিড কুলিং 13 ডিগ্রি সেন্টিগ্রেড অর বিলো 13 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। ফ্ল্যাশ মেথড 72 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 15 to 20 সেকেন্ডস
followed by rapid cooling to 13 ডিগ্রি সেন্টিগ্রেড অর বিলো 13 ডিগ্রি সেন্টিগ্রেড। এই দুটো কিন্তু তোমরা মনে রাখবে, অনেক সময় মাল্টিপল চয়েসে পড়ে এবং এক্সামিনাররাও জিজ্ঞাসা করে ভাইভাতে। এবং এই যে পাস্তুরাইজেশন জেনারেলি স্পোরকে ডিস্ট্রয় করতে পারে না, খেয়াল থাকবে, স্পোর ডিস্ট্রয় হয় না পাস্তুরাইজেশনে। এছাড়াও কক্সিয়েল্লা বার্নিটি একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াও কিন্তু পাস্তুরাইজেশনে নষ্ট হয় না বা ডিস্ট্রয় হয় না, ঠিক আছে, এগুলো খেয়াল রাখবে। এছাড়া আছে ভ্যাকসিন বাথ হচ্ছে, ভ্যাকসিন বাথ কেন দরকার পড়ে? ভ্যাকসিন ম্যানুফ্যাকচার হওয়ার পর ভ্যাকসিনটাকে তো স্টেরাইল করতে হবে, তারপরে কোল্ড চেনে পাঠানো হবে, তাই না? তো তার জন্য ভ্যাকসিন বাথ আমরা ইউজ করি 60 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 1 আওয়ার, ঠিক আছে না? এরপরে হচ্ছে যে ওয়াটার বাথেও আমরা রাখি, মানে 56 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 1 আওয়ার, এবং এটা সেভারেল সাকসেসিভ ডেজে করা হয়। মানে কেন করা হয় সেভারেল সাকসেসিভ ডেজ? আমি তো একদিন করেই হয়ে যেতে পারতো, অটোক্লেভ তো একবার করি, হট এয়ার ওভেন একদিনই তো করি, একবারই তো করি 1 ঘন্টার জন্য। তাহলে এখে আমরা কেন ওয়াটার বাথ আমরা কেন সাকসেসিভ ডেজে রাখবো, সেভারেল ডেজ? এই জন্যই রাখা হয়, ব্যাকটেরিয়াল, আমি প্রথমেই বলেছিলাম না, ব্যাকটেরিয়ার স্পোর থাকে, স্পোর ফরমেশনে ব্যাকটেরিয়া থাকতে পারে তো আমাদের, আমরা যেটাকে স্টেরিলাইজেশন করছি। তো সেই স্পোর কি হবে 56 ডিগ্রি সেন্টিগ্রেডে তো মারা যাবে না, তাই না? 1 আওয়ার রাখছি আমি 56 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এখানে তো স্পোর মারা যাবে, স্পোর ডিস্ট্রয় হবে না। এখন আজকে আমি করলাম, এরপরে 56 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 1 আওয়ার আমি রেখে দিয়েছি, পরের দিনে আবার আমি করব, ঠিক আছে না? এবার ওভারনাইট থাকলো, তো ওভারনাইটে কি হবে, যে সমস্ত স্পোরগুলো ছিল তারা জার্মিনেট করে ভেজিটেটিভ সেলে কনভার্ট হবে। পরের দিনে যখন আবার আমি 56 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 1 আওয়ার রাখবো, ওই ভেজিটেটিভ সেলগুলো মারা যাবে। পরের দিনে কি হবে, সেম জিনিস আবার রিপিট হবে, এরকম। তার জন্য বারবার এইভাবে করা হয়, ঠিক আছে? ইনস্পিরেশনও তোমার 80 to 85 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 30 মিনিটস রাখা হয়, এবং পরপর 3 দিন করা হয়, 3 সাকসেসিভ ডেজ, কন্টিনিউয়াস 3 দিন করা হয়। এবং কিভাবে, আজ করা হলো কতক্ষণ, 80 থেকে 85 ডিগ্রি সেন্টিগ্রেড আমি কতক্ষণ রাখবো, 30 মিনিটস আজ করা হলো, আবার ওভারনাইট পরে আবার কাল করা হবে, তারপরের দিন আবার করা হবে, এইভাবে পরপর 3 দিন করা হয়। কেন? সেই একই, স্পোর জার্মিনেট করে ভেজিটেটিভ সেলে, এবং ভেজিটেটিভ সেল তখন এই টেম্পারেচারে ডিস্ট্রয় হয়। এবং কেন আমি এই 100 ডিগ্রিতে করছি, এর একটা রিজন থাকতে হবে তো। আমার কাছে তো অপশন আছে, আরো হট এয়ারে দিতে পারতাম আমি, অটোক্লেভ আসছে এর পরে স্টিম স্টেরিলাইজেশন, তো আমি সেখানে করতে পারতাম। আমি কেন ইনস্পিরেশনই করব? যদি আমার আমি কোনো মিডিয়া ইউজ করছি, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের জন্য আমরা কি মিডিয়া ইউজ করি, এলজে মিডিয়া, ঠিক আছে না? এলজে মিডিয়া তো আমরা ইউজ করি। এলজে মিডিয়াতে কি আছে, এগ আছে, এগ হোয়াইট আছে। এখন প্রোটিন, তো যদি আমি এখে হাই টেম্পারেচার দিই, কি হবে, প্রোটিনটা ডিনেচার করে যাবে। তাহলে আমার যা দরকার, যা কাজ, সেটা হলো না। বা প্রোটিন যদি কোয়াগুলেট করে, সেখানেও কিন্তু স্পোর ভিতরে থাকতে পারে। এখন এছাড়াও যদি কোনো মিডিয়া সেরাম কন্টেন করে, সেখানেও আমাদের বা সেরামকে হয়তো স্টেরাইল করতে হবে, তাহলে আমরা কি করে করব? আমরা ফিল্টার করতে পারি, আসছে পরে। আর কি করতে পারি, ইনস্পিরেশন করতে পারি, তাই না? তো এইভাবে স্টেরাইল করা হয়। এবং এরও তোমার কন্ট্রোলার আছে, যেখানে টেম্পারেচার কন্ট্রোল করে। সেম পাশেরটা হচ্ছে ওয়াটার বাথ, যেখানেও তোমার কন্ট্রোল প্যানেল থাকে, যে টেম্পারেচার এবং টাইম মেনটেন করে, ঠিক আছে না? এরপরে হচ্ছে টেম্পারেচার এট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমার বয়েলিং করা যেতে পারে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড ওয়াটার বয়েল হয় না, বয়েলিং করা যেতে পারে। এছাড়াও স্টিম স্টেরিলাইজেশন, টেন্ডারাইজেশন এগুলো করা হয়। তো বয়েলিং তোমার জেনারেলি 10 to 30 মিনিটস করা হয়। এবং যে খুব ভালো স্টেরিলাইজেশন বয়েলিং দিয়ে হয়, তার কিন্তু কোনো প্রুফ এরকম কিছু নেই।
ঠিক আছে না? তাছাড়াও টেন্ডারাইজেশন করা হয়, যেখানে ইন্সপিরেশন করা কোনো প্রবলেম আছে সেখানে আমি টেন্ডারাইজেশন করতে পারি। এছাড়াও স্টিম স্টেরিলাইজার বা ফ্রি স্টিমিং বলে একে। মানে কিরকম, এই স্টেরিলাইজারটা যদি দেখো, এটা একটা বক্স, তাই তো, মেটাল বক্স, নিচে আমি কি করেছি, হিট দিয়েছি। আমি কোনোভাবে দিতে পারি, গ্যাস বার্নার হোক, ইলেকট্রিক হোক। তো হিট দেওয়া হলে কি হবে, এখানে ওয়াটার আছে, এরপরে এখানে একটা সিপস বা এই উপরে একটা চেম্বার আছে যেদিকে স্টিমটা উপরে আসতে পারে, তাই না, হোলস আছে এখানে। তো স্টিম যদি এখানে আসে, জেনারেলি হয় কি, ওয়াটার বয়েল হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড। স্টিমের টেম্পারেচার 100 ডিগ্রি। তো এখন স্টিম যদি কনডেন্সড হয় তাহলে সেই টেম্পারেচার অনেক বেশি হবে। কনডেন্সড হওয়ার জন্য যে টেম্পারেচার, সেই টেম্পারেচার অনেক অনেক হাই হবে 100 ডিগ্রি থেকে। সেই জন্য ফ্রি স্টিমিং করেও আমরা স্টেরিলাইজেশন করতে পারি, ঠিক আছে না। ল্যাটেন্ট টেম্পারেচার বলি না, ল্যাটেন্ট এনার্জি। টেন্ডারাইজেশন 100 ডিগ্রি সেন্টিগ্রেড 20 মিনিটসে করা হয় এবং 3 সাকসেসিভ ডেজ। এগুলো সবই তোমার 3 ওই রকম সাকসেসিভ ডেজে করা হয়, যাতে স্পোরগুলো জেনারেল জার্মিনেট করে এবং জার্মিনেট করার পরে ভেজিটেটিভ সেলে কনভার্ট হবে এবং ভেজিটেটিভ সেলগুলোকে নষ্ট করা, ঠিক আছে না। এরপর হচ্ছে অটোক্লেভ। বলো অটোক্লেভের সাইকেল বলো। অটোক্লেভ হচ্ছে যে টেম্পারেচার অ্যাবাভ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে অটোক্লেভ করি। তো অটোক্লেভ কি অ্যাকচুয়ালি? মডিফাইড প্রেসার কুকার। আমাদের প্রেসার কুকারে কি আছে, একটা উপরে একটা হুইসেল থাকে, তাই না। হুইসেলটা কিন্তু প্রপার বা পার্টিকুলার ওয়েট আছে, এরকম নয় একটা বানিয়ে দিলে, তাই না। তো যখন প্রেসার অনেক হাই হয় কুকারের ভিতরে, হুইসেলটা উঠে যায় এবং ভেপারটা বেরিয়ে আসে, তাই না। তো এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে আমরা টেম্পারেচার প্রেসার দুটোই বাড়াতে পারি। হাউ? যদি প্রেসার বাড়ানো হয় তাহলে কি হবে, বয়লিং পয়েন্ট বাড়বে। ফিজিক্স জানো তো এটা, টেম্পারেচার বাড়াতে গেলে বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি না। এবার ওর পরে তো টেম্পারেচার ওয়াটারে বাড়বে না, তো তাকে যদি বাড়াতে হয় তাহলে কি করতে হবে, প্রেসার বাড়াতে হবে। প্রেসার বাড়লে বয়লিং টেম্পারেচার বেড়ে যাবে। যেমন হিমালয়ের ওপরে বয়লিং টেম্পারেচার কত, নিয়ার অ্যাবাউট 70 to 71 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 জল ফোটে না, তার আগেই ফুটে যায়, তাই না। তো এরকম একটা মেটাল চেম্বার, এই মেটালটা হচ্ছে বাইরে আউটার জ্যাকেট থাকে, ভিতরে ইনার জ্যাকেট থাকে, যাতে হিট বাইরে আসতে না পারে। এবং এত প্রেসার যে নেবে, সেই প্রেসারটা নেওয়ারও তো একটা তার ক্যাপাসিটি থাকতে হবে, তার জন্য সেইভাবেই এই জ্যাকেটটা তৈরি করা হয়। এবং এখানে কন্ট্রোল প্যানেল থাকে, মিটার গেজ থাকে, যেখানে আমরা দেখে বুঝতে পারি যে কত প্রেসার উঠেছে, প্রেসার গেজ। ইলেকট্রিক্যাল কন্ট্রোল থাকে, ঠিক এরকম। এবং এখানে কি হয়, এই যে অটোক্লেভ হয়, অটোক্লেভ কিন্তু 3টে সাইকেলে হয়। একটা হচ্ছে প্রিহিটিং, হিটিং বা অটোক্লেভ, প্রিহিটিং, অটোক্লেভ আর ড্রাইং, ঠিক আছে। প্রিহিটিং মানে তুমি জল দিয়ে রেখেছো, চেম্বারের মধ্যে ওয়াটার আছে, রাইট। এখন হঠাৎ করে তা ফুটতে শুরু করবে না, প্রথমে তো হিট দিয়ে জলটাকে গরম করতে হবে, তারপর 100 ডিগ্রিতে যাবে, দেন ফুটতে শুরু করবে, দেন ভেপার আসবে, সেই ভেপার প্রেসার ক্রিয়েট করবে, সেই প্রেসার ক্রিয়েট হওয়ার জন্য বয়লিং টেম্পারেচার বাড়বে, তারপরে কততে পৌঁছাবে বয়লিং টেম্পারেচার, 121 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক। এই টেম্পারেচার পৌঁছানোর পরে প্রেসার উঠতে শুরু করবে। প্রেসার উঠবে কত, প্রেসার এবং বয়লিং টেম্পারেচার দুটো এক জায়গায় আসবে, মানে 121 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 LB পার স্কোয়ার ইঞ্চ। এবং কতক্ষণ থাকতে হবে, 15 মিনিটস। এই দুটো মানে টেম্পারেচার 121 ডিগ্রি সেন্টিগ্রেড এবং চেম্বার প্রেসার 15 LB পার স্কোয়ার ইঞ্চে পৌঁছানোর পরে 15 মিনিট তোমাকে ওয়েট করতে হবে, ঠিক আছে, তবে স্টেরিলাইজেশন হবে। এখন এই যে প্রসেসটা, মানে প্রথমে প্রিহিটিং হলো, তারপর অটোক্লেভ হচ্ছে। অটোক্লেভ মানে 121 ডিগ্রি সেন্টিগ্রেড, 15 LB পার স্কোয়ার ইঞ্চ, 15 মিনিটস। এরপরে
যে স্টেপ সেটা হচ্ছে কি, এবার কুল হওয়া শুরু হবে। কুল হলে ভিতরে যে মেটেরিয়ালসটা আছে সেখানে তো ভেপার কন্ডেন্সড হতে হবে, সেইটাকে ড্রাই করা। সেই ড্রাই করার পরে সেটাকে হচ্ছে ড্রাইং সাইকেল। তারপর আমরা ঠান্ডা হলে বা কুল হলে মেটেরিয়ালটাকে আমরা ভিতর থেকে বাইরে বের করে আনতে পারি। অটোক্লেভ তোমরা দেখেছো এর আগে? দেখোনি? অটোক্লেভ দেখো নি? আচ্ছা ঠিক আছে, আজ আমি দেখাবো। এরপরে আসছে স্টেরিলাইজেশন কন্ট্রোল। এরও স্টেরিলাইজেশন কন্ট্রোল আছে। স্টেরিলাইজেশন কন্ট্রোল এরও ব্রাউন টিউব আমরা ইউজ করতে পারি। ব্রাউন টিউব দেখো রেড কালার, রেড থেকে যত টেম্পারেচার এন্ড প্রেসার বাড়বে আস্তে আস্তে গ্রিনে কনভার্ট হবে। ঠিক আছে, এই দেখে আমরা বুঝতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে কেমিক্যাল ইন্ডিকেটর। এছাড়াও কেমিক্যাল ইন্ডিকেটর অটোক্লেভ টেপ আছে। এখানে অটোক্লেভ টেপটা কি রকম দেখো, অটোক্লেভের আগে এরকম থাকবে, কোনো কালার নেই না, পরে স্ট্রিপ এসছে ব্ল্যাক। তো টেম্পারেচার এবং প্রেসার বাড়লে পার্টিকুলার 15 মিনিটস যদি থাকে তাহলে পরে এর কালার চেঞ্জ হবে। কোনো কেমিক্যাল ইউজ করা হচ্ছে তাই কেমিক্যাল ইন্ডিকেটর। এরপর এছাড়াও আমরা বায়োলজিক্যাল ইন্ডিকেটর ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে ব্যাসিলাস স্টেরোথার্মোফিলাস বা জিওব্যাসিলাস স্টেরোথার্মোফিলাস। ঠিক আছে, এবং বায়োলজিক্যাল ইন্ডিকেটর তোমার যে দেখতে এরকম হয়, এর মধ্যে স্পোরটা রাখা থাকে, সঙ্গে মিডিয়া থাকে, এটাকে ক্র্যাশ করে রাখা হয় এবং পার্টিকুলার ইনকিউবেটর আছে, সেই ইনকিউবেটরের মধ্যে রাখা হবে। যদি গ্রোথ আসে তাহলে এই কালারটা চেঞ্জ হবে, এখানে একটা আলাদা কালার আছে, এই কালারটা চেঞ্জ হবে। বা ভিজিবল গ্রোথ আমরা দেখতে পারি যে গ্রোথ এসছে তোমার টার্বিডিটি দেখে। যদি গ্রোথ আসে তাহলে অটোক্লেভ হয়নি, যদি গ্রোথ না আসে তাহলে অটোক্লেভ হয়েছে, তাই না? এরপরে কেমিক্যাল স্টেরিলাইজেশন আরেকটা, সেটা হচ্ছে যে ইথিলিন অক্সাইড স্টেরিলাইজার। এই ইথিলিন অক্সাইড কি, ইথিলিন গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে না, এবং কতক্ষণ ধরে করা হয়? 12 to 14 আওয়ার্স। 12 to 14 আওয়ার্স আমরা করব। এবং এরা যে কি করে, জেনারেলি পিএইচ বাড়িয়ে, সেলের মধ্যে পিএইচ বাড়িয়ে দেয়, তার পরিপ্রেক্ষিতে কি হয়, প্রোটিনস, ডিএনএ, আরএনএ এগুলো ডিনেচার করে যায়। ঠিক আছে না, এছাড়াও জেনারেলি এরও তিনটে ধাপ আছে, সেটা হচ্ছে যে প্রি কন্ডিশনিং। জেনারেলি এই প্রি কন্ডিশনিং প্রথমে হয় কি, ওই যে দেখছো তোমার ইও স্টেরিলাইজার, ইও স্টেরিলাইজারের মধ্যে সমস্ত যাকে স্টেরিলাইজেশন করা হবে তাকে রাখা হয়। ঠিক আছে না, এবং ইও স্টেরিলাইজার সেখানেই আমরা করতে পারি যদি কোনো মেটেরিয়াল, আমরা অটোক্লেভের মধ্যে তো ব্যাটারি দিতে পারি না, কোনো ইনস্ট্রুমেন্টের মধ্যে যদি ব্যাটারি থাকে আমরা রাখতে পারবো না। কোনো ইনস্ট্রুমেন্ট যদি অটোক্লেভেবল না হয়, প্লাস্টিক, অটোক্লেভের মধ্যে আমরা কি করতে পারি, মিডিয়া স্টেরাইল করতে পারি। ঠিক আছে না, কোনো মেটাল তাকে স্টেরাইল করতে পারি। গ্লাসওয়্যার স্টেরাইল করা যায়, কিন্তু ইট ইজ প্রেফারেবল হট এয়ার ওভেন। হট এয়ার ওভেনে আমরা আর কি স্টেরাইল করতে পারি, কোনো অয়েলি মেটেরিয়াল স্টেরিলাইজেশন করতে পারি, গ্রিজ এই সমস্ত, হ্যাঁ, লিকুইড প্যারাফিন, এগুলোকে আমরা করতে পারি স্টেরিলাইজেশন। কিন্তু এর ক্ষেত্রে যদি কোনো প্লাস্টিক আইটেম হয় তাহলে কি হবে, যদি আমি হিট দিই হয় সে গলে যাবে, তার ফিজিক্যাল এবং কেমিক্যাল স্টেট দুটোই নষ্ট হবে, তাই না? সেই জন্য এই স্টেরিলাইজেশন করা হয়। এবং কোনো ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ডিভাইস এগুলোকে স্টেরাইল করার জন্য ইও ব্যবহার করা হয়। এবং এরও তোমার তিনটে স্টেপ, সেটা হচ্ছে যে প্রি কন্ডিশনিং, স্টেরিলাইজেশন অ্যান্ড এরিয়েশন। এরিয়েশন এই জন্য করা হয়, প্রি স্টেরিলাইজেশন প্রথমে চেম্বারটাকে ভ্যাকুয়াম করা হয়, যা কিছু স্টেরাইল করবে সেটাকে লোড করে চেম্বারটাকে ভ্যাকুয়াম করা হবে। তারপরে তোমার ইও বা ইটিও গ্যাস সেখানে দেয়া হয় হাই প্রেসারে, 12 থেকে 14 ঘন্টা রাখা হয়। লং প্রসেস, তাই না, অনেক লং প্রসেস। অটোক্লেভ তোমার এদিকে রাখছো 15 মিনিট, খুব জোর হলে 1-1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাই না? তোমার হট এয়ার ওভেন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, কিন্তু এ 12 থেকে 14 ঘন্টা, লং প্রসেস। এবং এরপর এরিয়েশন করা হয়, এরিয়েশন বা ডিগ্যাসিং করা হয়। কারণ কি, ইও ইটসেলফ তোমার কার্সিনোজেনিক, ঠিক আছে, বা এর একটা পয়জনিং ইফেক্ট আছে সেলের মধ্যে, যার জন্য একে এর যে রেসিডিউয়াল আছে সেই রেসিডিউলকে রিমুভ করা হয়। ঠিক আছে, কি কি স্টেরাইল করতে পারি আমরা? হার্ড লাং মেশিন, সুচার্স, ক্যাথিটার্স, স্টেন্ট, এগুলোকে জেনারেলি ইও দিয়ে স্টেরাইল করা হয়, যেগুলো হিট সহ্য করতে পারবে না। এরপরে হচ্ছে যে এরও
বায়োলজিক্যাল ইন্ডিকেটর আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে ব্যাসিলাস অ্যাট্রোফাস। ঠিক আছে, এর স্পোর ইউজ করা হয়। আমি যাই বলছি এগুলো সব স্পোর কন্ডিশনে থাকে, সেই অবস্থায় নেওয়া হয়। ঠিক আছে না? নেক্সট আসছে যে প্লাজমা রেডিয়েশন, এই প্লাজমা স্টেরিলাইজেশন। প্লাজমা স্টেরিলাইজেশন কিভাবে করা হয়? ফিজিক্সে আমাদের যে ম্যাটারস আছে, ফোর্থ ম্যাটার, তাই তো প্লাজমা। এখন এই প্লাজমা কি করে, কিভাবে থাকে? আয়ন, ফোটনস এবং ফ্রি ইলেকট্রনস বা ফ্রি র্যাডিক্যালস হিসেবে থাকে। আমরা কি দিয়ে করি? হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে করি। ঠিক আছে না? হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে করা হয়। অ্যারাউন্ড 72 মিনিটস টাইম লাগে আমাদের, এবং একে তখনই প্রেফার করা হয় হঠাৎ করে আমার কিছু স্টেরিলাইজেশন করা দরকার। কোনো একটা প্রসেস চলছে, সেই প্রসেসের মাঝে আমার কিছু একটা স্টেরিলাইজেশন করতে হলো, তখন আমি কি করব? জেনারেলি প্লাজমা স্টেরিলাইজেশন করব। ঠিক আছে না? এবং এর মধ্যে ফ্রি র্যাডিক্যালস জেনারেট হয়, তোমার হাইড্রক্সিল আয়ন এবং হাইড্রোপারক্সিল আয়ন, এই দুটো তৈরি হয়। এবং এই ফ্রি র্যাডিক্যালস কি করে? ব্যাকটেরিয়ার যে প্রোটিন বা সেল ওয়াল বা ডিএনএ, আরএনএ, জেনেটিক ম্যাটেরিয়াল, এগুলোকে ড্যামেজ করে। এর ক্ষেত্রেও তোমার ভ্যাকিউম করা হয়। এক্সট্রা যে অন্যান্য যে গ্যাস আছে, সেই গ্যাসগুলোকে বের করে নেওয়ার জন্য, বা এয়ার আছে সেটাকে বের করে নেওয়ার জন্য ভ্যাকিউম করা হয়। তারপরে কেমিক্যাল স্টেরিলাইট তোমার H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড ভিতরে গ্যাসিয়াস কন্ডিশনে দেওয়া হয়, এবং একে তোমার এর মধ্যে কি হয়, বাই ইলেকট্রোম্যাগনেটিক্যালি একে আয়নস বা আয়োনাইজড করা হয়। যখন আয়োনাইজড হয় তখন প্লাজমা কন্ডিশনে আসে এবং স্টেরিলাইজেশন করে। ঠিক আছে, আমি বললাম যে অ্যারাউন্ড 75 মিনিটস, 72 to 75 মিনিটস টাইম লাগে টোটাল সাইকেল কমপ্লিট হতে। এর ক্ষেত্রেও যে বায়োলজিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে ব্যাসিলাস স্টেরোথার্মোফিলাস বা জিওব্যাসিলাস স্টেরোথার্মোফিলাস। এর নেক্সট আসছে যে আমরা ফিল্টার করেও স্টেরাইল করতে পারি। বিভিন্ন রকমের ফিল্টার ইউজ করা হয়। আমরা আমাদের বাড়িতে ওয়াটার ফিল্টার ব্যবহার করি, তাই না? কি জন্য করা হয়? অর্গানিক কার্বনের লোড যেমন করা হয়, সেরকম বায়োবার্ডেনও কিছু কম করা হয়, ব্যাকটেরিয়াল লোড কম করার জন্য, বা ব্যাকটেরিয়াকে বাদ দেওয়ার জন্য, ফিল্টার করে বাদ দেওয়ার জন্য, তাই না? তো এর ক্ষেত্রে জেনারেলি হয় কি, ব্যাকটেরিয়া জেনারেলি 0.2 মাইক্রন ব্যাকটেরিয়াকে ফিল্টার করতে পারে, 0.2 মাইক্রন ইউজ করা হয়। আর যদি ভাইরাসকে আমাকে ফিল্টার করতে হয় থ্রু ফিল্টার, তাহলে 0.02 বা অ্যাকর্ডিং টু দ্য ভাইরাস সাইজ আমরা ফিল্টার পোর সিলেক্ট করে ফিল্টার স্টেরিলাইজেশন করতে পারি। এবং ফিল্টার স্টেরিলাইজেশন সেক্ষেত্রেই ব্যবহার করা হয় যদি আমি কোনো পার্টিকুলার কোনো অ্যান্টিবায়োটিক তাকে স্টেরাইল করব, বা সেরাম তাকে স্টেরাইল করব। কিভাবে করব? বা কোনো লিকুইড আমি স্টেরাইল করতে চাইছি, ব্যাকটেরিয়া ফ্রি করতে চাই, আমি কি করব? আমি ফিল্টার করব। কারণ যদি সে হিট সহ্য করতে, হিট লায়াবেল না হয়, তাহলে পরে আমি কি করব? এরপর আসছে রেডিয়েশন। রেডিয়েশনও তোমার আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং রেডিয়েশন ইউজ করা হয়। তোমার নন আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে পড়ে কি? ইউভি রেজ। আমরা ইউভি দিয়ে স্টেরাইল করি, ঠিক আছে না? ইউভি এক্সপোজার দিয়ে। তাছাড়াও আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে আমরা ব্যবহার করি গামা রেডিয়েশনস। কি থেকে পাওয়া যায়? যে কোবাল্ট-16 আইসোটোপ থেকে গামা রেডিয়েশন পাওয়া যায়, এবং একে কোল্ড স্টেরিলাইজেশন বলে। ঠিক আছে, এক্ষেত্রেও তোমার ডিএনএ ড্যামেজ করে, বা সেলুলার যে প্রোটিনস আছে সেগুলোকে, বা সেলুলার যে সমস্ত মেকানিজম আছে সেগুলোকে ড্যামেজ করে, যার জন্য মাইক্রোবসের ডিস্ট্রয় হয়। এর ক্ষেত্রে যে বায়োলজিক্যাল ইন্ডিকেটর ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে ব্যাসিলাস প্রিমিলিস। এরপরে হচ্ছে যে বায়োলজিক্যাল ইন্ডিকেটর স্টেরিলাইজেশনের জন্য যে বায়োলজিক্যাল ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে স্টিমের জন্য কি আমরা ব্যবহার করি? স্টিম স্টেরিলাইজেশন বা অটোক্লেভের জন্য জিওব্যাসিলাস স্টেরোথার্মোফিলাস। ঠিক আছে না? এবং 121 to 134 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এরা রেসিস্ট করতে পারে ময়েস্ট হিটকে, যার জন্য একে সিলেক্ট করা হয়েছে। প্রত্যেক যে বায়োলজিক্যাল ইন্ডিকেটর সিলেক্ট করা হয়েছে তার জন্য তো একটা অবশ্যই গাইডলাইন মেনে, সিডিসির গাইডলাইন মেনে এগুলো করা, গাইডলাইন দেখে করা হয়। তো তার জন্য তো একটা কোনো রিজন থাকবে। তো সেই রিজনটা তোমার একদম তোমাদের যে রাইট হ্যান্ড সাইড সেদিকে লেখা আছে। তারপরে ইথিলিন অক্সাইড, ব্যাসিলাস অ্যাট্রোফাস ইউজ করি আমরা। ড্রাই হিটের জন্য হট এয়ার ওভেন, সেখানে আমরা কি ব্যবহার করি? ব্যাসিলাস অ্যাট্রোফাস ইউজ করি। আর
প্লাজমা স্টেরিলাইজেশন, সেক্ষেত্রে আমরা জিওব্যাসিলাস স্টেরোথার্মোফিলাস ইউজ করি। রেডিয়েশনের জন্য ব্যাসিলাস পিমিলিস আমরা ইউজ করি। এইগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে না? এই ছিল আজকে তোমাদের। এরপরে তোমরা অটোক্লেভ, হট এয়ার ওভেন, ইউভি স্টেরিলাইজেশন এগুলো দেখবে, ল্যাবে যাবে আমার সঙ্গে, নিয়ে একটা একটা করে আমি তোমাদের ডেসক্রিপশন দেবো।